আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারতে পালানোর সময় সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। নওগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে জেলা ছাত্রলীগের এক নেতা। আজ ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান, বয়স ৩৫। তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এরপর জানিয়ে দিব, ইতিহাস সৃষ্টি করে ২ লক্ষ কোটি টাকা ছাড়ালো খেলাফি ঋণ। খেলাফিদের নানা সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালে জুন শেষে তাদের খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,১১,০০০ কোটি টাকা, যা মোট ঋণের ১২.৫৬%। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ খেলাফি ঋণের রেকর্ড। এদিকে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ। নওগাঁর পোরশায় ৬ কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে তৌফিক শাহ নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে। দেশের পদ পরিবর্তনের পর ক্ষমতার জোরে তিনি ওই ৬ কৃষকের ২৪ বিঘা জমি দখল করে নিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। তাই প্রতিকার পেতে ওই ৬ জন কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ওঠা ওই নেতা পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। এদিকে যৌথ বাহিনীর অভিযানের ঘোষণায় স্বাভাবিক হচ্ছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। সাভারে গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানাগুলোতে সমানুপাতিক হারে নারী এবং পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। তবে পোশাকের শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরুর ঘোষণার পর আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এদিন সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী, বিজিবি এবং শিল্প পুলিশের সদস্যরা টহল দিতে দেখা গেছে। এবারে জানাবো, ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিল হাসিনা। শেখ হাসিনা জানতেন ন্যায়ের বিচার হলে তিনি হেরে যাবেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনার ক্ষমতায় থাকবে না। তাই তিনি ছাত্রলীগ যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। এদেরকে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী। একটি লটারির টিকিটেই যেন কপাল খুলে গেল প্রবাসীর। সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র জিতেছে বাংলাদেশি প্রবাসী শামসু মিয়া। লটারির পুরস্কারের অঙ্ক ১,৫০,০০,০০০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা সমান। আজ ৩ সেপ্টেম্বর র্যাফেল ড্রয়ের পুরস্কার বিজয়ী নির্ধারণ করা হয়। আর ওই লটারির বিজয়ী হিসেবে ওঠে বাংলাদেশি প্রবাসী শামসু মিয়ার নাম। প্রবাসী শামসু মিয়া থাকেন আমিরাতের আল আইনে। বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র জিতে পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ৪৮,৬৪,৬৪,০০০ টাকা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইম জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লক্ষ দিরহাম করে জিতেছেন। এছাড়াও একজন পেয়েছেন ৩,২৫,০০০ দিরহাম রেঞ্জ রোভারের ভেলার গাড়ি। বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ ২টি টিকিট কেনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতে পালানোর সময় সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। নওগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলার ছাত্রলীগের এক নেতা। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান, ৩৫। তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। জানা গেছে, গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান সহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও
250 জনের বিরুদ্ধে 13 আগস্ট সদর মডেল থানায় মামলা করে জেলা বিএনপি সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। কোটা আন্দোলন চলাকালীন 3 আগস্ট শহর জুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের হাতে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ওসি ডিবি হাসমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে 2 সেপ্টেম্বর মধ্যরাতে তাকে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ভোর 4টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি আরও বলেন, মেহেদীর বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্ম করে আসছিলেন তিনি। গত 5 আগস্ট হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। আটকের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ইতিহাস সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ছাড়ালো খেলাপি ঋণ। খেলাপি ঋণদের নানান সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। 2024 সালে জুন শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকা, যা মোট ঋণের 12.56%। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড। এর আগে গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল 1,82,000 কোটি টাকা, অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 15.96%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। ব্যাংকাররা বলছেন, বিগত সরকারের আমলে সুশাসন এবং খেলাপি ঋণই বর্তমান ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা ছিল। ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে দিন দিন খেলাপি ঋণ বেড়েছে। এ সমস্যা মোকাবিলায় ঢালাওভাবে ছাড় দিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি। পাশাপাশি খেলাপি ঋণের তথ্য গোপনেরও একটি প্রচেষ্টা ছিল। সব মিলে পরবর্তীত পরিস্থিতি খেলাপি তথ্য গোপন না করায় হঠাৎ এই সূচক বড় লাভ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে দেশে বর্তমান মোট ঋণের পরিমাণ 16,83,396 কোটি টাকা। এর মতো খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা, যা মোট ঋণের 12.56%। 3 মাস আগে মার্চ শেষে এই ঋণের পরিমাণ ছিল 1,82,295 কোটি টাকা, অর্থাৎ 3 মাসের ব্যবধানে দেশের খেলাপি ঋণ বেড়েছে কোটি টাকা এবং 15.96%। আর 2023 সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা, অর্থাৎ 6 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 65,758 কোটি টাকা বা 45.15%। বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ। নওগাঁর পোরশায় 6 কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে তৌফিক শাহ নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে। দেশের পথ পরিবর্তনের পর ক্ষমতার জেরে তিনি ওই 6 কৃষকের 24 বিঘা জমি দখল করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। তাই প্রতিকার পেতে ওই 6 জন কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ওঠা ওই নেতা পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। ভুক্তভোগী কৃষকদের দাবি, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতা তৌফিক হোসেন জোর করে তাদের জমি দখলে নিয়েছে, অথচ আমরা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নই। আর বিএনপি নেতা তৌফিক শাহর দাবি, জমিগুলো তার। 15 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারাই তার জমি দখলে নিয়েছিল। এরপর তিনি জমিগুলো দখল করেননি। 6 কৃষকের করা লিখিত অভিযোগ সূত্র থেকে জানা যায়, উপজেলার পোরশা মিনাবাজার এলাকার বাসিন্দা সাব্বির হামজা চৌধুরী নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বর্গা নিয়ে তেঁতুলিয়া মঠবাড়ি গ্রামের কৃষক দুর্জয় মণ্ডল, গোপালপুর গ্রামের মোখলেসুর রহমান ও মাহাতাব কাজী সলেমান ও খায়রুল ইসলাম এবং পোরশা কাঠপুকুর গ্রামের রবি চাষাবাদ করে আসছিলেন। ওই 6 কৃষক বর্গা নেয়ার জমির মোট পরিমাণ 24 বিঘা। চলতি আমন মৌসুমে তারা সেই জমিতে ধান আবাদ করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা তৌফিক শাহ এবং তার অনুসারীরা দলবদ্ধ হয়ে ওই 6 কৃষকের জমি দখল করে নেয়। এরপর থেকে তারা জমিতে যেতে পারছেন না, এমনকি জমির কাছে গেলে তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন হাসিনা। শেখ হাসিনা জানতেন ন্যায় বিচার হলে তিনি হেরে যাবেন। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাই তিনি ছাত্রলীগ ও যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। এদেরকে তিনি আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত দায় দায়িত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন নরকের শাসক। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাগড়া ঈদগাহ ময়দানে বন্যার্তদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই শাসন যাতে পুনরাবৃত্তি না হয় সেই কাজের প্রত্যয় রিজভী বলেন, আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্য এই কথা বলছি। যদি কেউ অপরাধী হয়ে থাকে তার নামে মামলা করবেন, তবে কোনো নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না। এটা সবচাইতে বড় গুনাহ। অনেক সাধারণ মানুষ আছে আওয়ামী লীগে, তাদের নামে মামলা করবেন না। যারা গুন্ডামি সন্ত্রাসী মানুষের বাড়িঘর দখল করেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, তবে সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। ব্যক্তিগতভাবে কারো উপর সন্ত্রাসীর মতো হামলা করা যাবে না। দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যাকে ভারতের তৈরি কৃত্রিম সংকট বলে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, আমরা এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি। এখন শেখ হাসিনা নেই, শেখ হাসিনার তাণ্ডবও নেই, শেখ হাসিনার পুলিশও নেই, শেখ হাসিনার সেই গোয়েন্দা পুলিশও নেই। কিছুটা মুক্ত বিশ্বাস নিয়ে আপনাদের সাথে নির্ভয়ে আসতে পেরেছি। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেউই কিন্তু বসে নেই। বন্যার্ত মানুষের জন্য আজকে দেশের বিভিন্ন প্রান্ত যেমন কুড়িগ্রাম, দিনাজপুর, সাতক্ষীরা থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছে মানুষ। এক অভূতপূর্ব সংহতি দেখছে বাংলাদেশ। এ সময় তিনি আর বলেন, এতদিন এই ধরনের কর্মকাণ্ড একত্র হওয়ার সুযোগ ছিল না। আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে, আজকে কচি বাচ্চারা, কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ কিশোর ছাত্ররা নিজেদের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক রক্তপিপাসু নেত্রীকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছেন। এই কারণে আজকে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং জহিরুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।